নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গান শোনাবার নিমন্ত্রণ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, গান শোনাবার নিমন্ত্রণ। তপনকে সিগারেট খেতে শিখিয়ে নিজেই হাত কামড়াচ্ছি। গোড়াতে ভেবেছিল সব ভদ্র সন্তানই যেমন ভেবে থাকে, তপন একবার সিগারেট ধরুক, তারপর ওকে আমি চেপে ধরব। কিন্তু এমনিতে যত দিলদারি হোক, সিগারেট কিনতে বললেই ওর জবাব, দূর দূর, পয়সা দিয়ে ধোয়া কিনে খাবো কেন রে? তার মানে আমি যে সিগারেট কিনছি তাতে তো ওর পয়সা খরচা হচ্ছে না, অন্তত ওর যে হচ্ছে না তাতে আর সন্দেহ কি। সঙ্গে যখন থাকে তখন আমি একটা প্যাকেট কিনলে তার স্বাদটাইও উড়িয়ে দেবে। শেষে বিরক্ত হয়ে বলেছিল, ভাই তপন, ডাক্তারেরা বলেছেন সিগারেট খাওয়া খুব খারাপ, ওতে ক্যান্সার হয়। তুমি যে খাচ্ছ বড়। আমি তখন খুব উদাস হয়ে গিয়েছিলুম। চোখ দুটোকে অত্যন্ত ভাবুকের মতন করে চেয়েছিলুম নিশ্চয়ই, কিন্তু তখন তো নিজের চোখ আমি দেখতে পাইনি। গম্ভীর গলায় বলেছিল, আমার জন্য ভেবো না ভাই, আমি মারা গেলে পৃথিবীতে কার কি এসে যায়? দেখতেই পাচ্ছ, ব্যাংকে চাকরি করি, হাজারে হাজারে পরের টাকা হিসেব করছি, অথচ নিজের বেলায় এমন একটা থার্ড ক্লাস জীবনের কি কোনো মানে হয়? অথচ তোমার কত মূল্যবান জীবন। তখন বলেছিল, আমিও তো ব্যাং। না ভাই, আমি আপত্তি করছি, তুমি কেন দুঃখে ব্যা করবে? ধুর তুর, ব্যা নয়, ব্যাংক। আমিও তো সেই কি বলে, সেই ব্যাংকে চাকরি করি, কাজেই একসঙ্গেই নয়। ক্যাকা জিজ্ঞাসার সঙ্গে আমাকে আনসারটা জুড়ে দিতে হয়েছিল, ক্যান্সার। কিন্তু এটা বেশ বুঝতে পেরেছিলাম, তপন আমার সিগারেট খাবে এবং সেজন্য আমার সঙ্গে সহমরণে যেতে পর্যন্ত প্রস্তুত আছে। রবিবার সকালে মেসের চাকরকে দিয়ে সবে এক বাক্স সিগারেট আনিয়েছি এবং একটা সবে ধরিয়েছি। সঙ্গে সঙ্গে একগাল হাসি নিয়ে তপনের প্রবেশ। কি করে যে টের পায়, আশ্চর্য। চকিতে মাথার ভিতরে একটা পরিষ্কার পরিকল্পনা এসে গেল। তপন ঘরে ঢুকতে বেশ কায়দা করে সিগারেট প্যাকেটটা ছুঁড়ে দিলুম ঘরের মেঝেতে। বললুম, যা, ফুরিয়ে গেল। বটে, তাই নাকি? তাহলে খালি প্যাকেটটা আমি নিই, কি বলো? তপনের হাসি কান পর্যন্ত ছড়িয়ে গেল। ব্রাদার, আমার সঙ্গে চালাকি? খালি প্যাকেটে কখনো ছপ করে শব্দ হয়? বিষাক্ত দৃষ্টিতে চেয়ে দেখলুম, ঠিক কুড়িয়ে নিয়েছেন। বেজার হয়ে ভাবছি, ছুঁচোবাজির বারদ মিশিয়ে ওর জন্য একটা স্পেশাল সিগারেট তৈরি করা যায় কিনা। তপন এসে আমার পাশে বসলো, ডাকলো, সুকুমার। হুম, সুকুমার, শুনছো? শুনবো না কেন? তপনের পকেট থেকে বিদ্যুৎ বেগে আমি সিগারেট প্যাকেটটা আবার পুনরুদ্ধার করে নিলাম। দেখতেই তো পাচ্ছ, নাকের দুদিকে ব্যালেন্স করে একজোড়া বড় বড় কান খাড়া হয়ে আছে। আছে নাকি? তপন হাসলো। আমি ভেবেছিলাম দুটো কানই কাটা গেছে। রসিকতা পিত্তি পর্যন্ত জ্বলে গেল আমার। গম্ভীর হয়ে বলল, বাজে কথা থাক, কিছু বলবার থাকলে বলো। বলতেই তো এসেছি, কিন্তু তুমি এমন ছোট লোক হয়ে গেছো যে একটা তপন একেবারে ছিছি করতে লাগলো।
তারপর গোটা কয়েক লম্বা লম্বা টানে সিগারেটটা শেষ করে বলল, গান শুনবে? তুমি শোনাতে চাও নাকি? আমার রোমাঞ্চ হলো। একবার আর্টিস্ট হয়ে তুমি আমার পিলে চমকে দিয়েছিলে। গান শোনালে মানে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ক্যান্সার হওয়া পর্যন্ত অপেক্ষা আমায় না করতেও হতে পারত। মানে হার্ট ফেল হওয়ার সম্ভাবনাও ছিল। শাট আপ! তপন চটে গেল। আমি গান শোনাবো কেন? শোনাবেন আমার পাপা পাপা পাপা। তোমার পা শোনাবেন? হ্যাঁ, তোমার পা কি গান গাইতে পারেন? শুধু তোমার কেন, পৃথিবীর কোনো পদমর্যাদা সম্পন্ন লোকের পায়েরে কি গান গাওয়া সম্ভব? আমার সংশয় তপনকে জানাতে হলো। আহ, ইয়ার কি নয় সুকুমার, গান শোনাবেন বাবা বাবা পারুল পিসিমা। যাক, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু তোমার পারুল পিসিমা আমাকে গান শোনাবেন কেন? আমাকে তো উনি চেনেন না। তোমাকে না চেনেন বটে। সরু গোপের ভিতর থেকে তপন মিটমিট করে হাসল। কিন্তু কি একটা গল্প! মানে মধ্যে মধ্যে কাগজে যেসব রাবিশ তোমার ছাপা হয়, তারই একটা পড়ে দারুণ উত্তেজিত হয়েছে আমার পিসিমা। তাতে তুমি গান সম্বন্ধে কি যেন লিখেছিলে। পিসিমা বলেছেন লোকটা দারুণ গুণী, একে আমি গান শোনাবো। শুনে বেশ খানিকটা উৎসাহ এলো বটে, কিন্তু সন্দেহ গেল না আমার। ইয়ে, কি বলে, কিছু মনে করো না ভাই। তোমার পিসিমা মানে সেই রকম গান করেন না তো, যা শুনে প্রাণ ত্রাহি ত্রাহি করে, ঊর্ধ্বশ্বাসে লোক? আরে না না না, পারুল পিসিমা চমৎকার গাইতে পারেন। কীর্তন, ভজন, বাউল সবগুলোতে এক্সপার্ট। 22টা মেডেল আছে, তার 3টে অবশ্যই টিনের। টিনের? টিনের কেন? আরে সব জোচ্চোর, রূপোর বলে চালিয়ে দিয়েছে। তপনের মুখে ধিক্কার ফুটে বেরোলো। কাউকে বিশ্বাস করতে আছে নাকি দুনিয়া? মরগে, আজ বিকেলে তোমার গান শোনা আর হাইটি খাবার নেমন্তন্ন। হাইটি? আমি কান খাড়া করলুম। হুম, চায়ের সঙ্গে গরম কাটলেট, মাংসের সিঙ্গারা, পুডিং। আর বলতে হলো না, আমার আপাদমস্তকে শিহরণ জাগলো। মেসে কি খেয়ে না দিন কাটছে। হাইটির প্রস্তাব শুনেই আমার মনের ভেতর ট্রা লা 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 করে একটা বিলিতি গান গুনগুন করে উঠল। আলবাত, তবে তো যেতেই হয়। এমন গান শোনবার সুযোগ কিছুতেই ছাড়া যায় না। তপন এর ভিতরেই আবার আমার সিগারেটের প্যাকেটটা দখল করেছে। কিন্তু দেখেও আমি দেখতে পেলুম না। কেন এত বড় আমন্ত্রণটা? এই শোনো, কখন যেতে হবে? কোথায় যেতে হবে? 5টায়। সে এসে আমি তোমায় নিয়ে যাব। তুমি কোনো না 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 না, আমি কোনো রকম চিঁচি করব না। যা করবার তুমিই করবে। তখন একটু চুপ করে রইল। তারপর বললে, শুধু একটা কথা আছে ভাই, যাওয়ার সময় কিছু চকলেট টফি নিয়ে যেও। চকোলেট টফি? আমি আশ্চর্য হলো। কেন, পিসিমাকে প্যালা দিতে হবে নাকি? তো পিসিমা মানে নেবেন কেন? আমার দুটো পিসতুতো ভাই আছে, একটার 5 বছর আর একটার 7। ওরা একটু ওগুলো ভালো টালো বাসে, মানে চায় টায়। সত্যি বলতে কি ভাই, পিসিমার গান ভালো, খাওয়ানোও ভালো, কিন্তু ওদের জন্যই পিসিমার বাড়িতে আমার যেতে ইচ্ছা করে না।
তপনের মিন্নেস দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিলুম আমি। ছি, দুটি শিশু, তাদের দুটো চকলেট কিনে দিতেও তপনের মন খারাপ হয়ে যায়, তার উপর আবার পিস্তুত ভাই নিজে। ঠিক করলো এরপরে ওর কাছ থেকে আমি সিগারেটের দাম আদায় করব। বললুম, তুমি তো আচ্ছা ছোট লোক, হ্যাঁ, দুটো বাচ্চা, আহা! তখন আমার হাইটির কথা মনে পড়তে আমার স্বর আরো মধুমাখা হয়ে উঠল। এই তো ওদের চকলেট খাওয়ার বয়স, তুমি কি আশা করো ওরা তোমার কাছ থেকে চকলেট না চেয়ে এক কলকে তামাক চাইবে? হ্যাঁ, ছি। তপন সরু গোফের পাকে একটু হাসল, বেশ আধ্যাত্মিক রকমের হাসিটা। বললে, আচ্ছা, 5টার সময় আমি আসবো, তৈরি থেকো। তারপরে খপ করে আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে বলল, এটা খালি প্যাকেট, তুমি তো ফেলেই দিয়েছিলে, এখন এটা আমার প্রাপ্য। হ্যাঁ, প্রাপ্য। আমি হা হা করে উঠবারও সময় পেলুম না। তখনই বোঝা উচিত ছিল আমার, গান শোনানো আর হাইটি খাওয়ানোর ভেতরে নির্ঘাত একটা পেঁচ আছে কোথাও। যেরকম বিচ্ছিরি দিনকাল, তাতে খামোকা কেউ কাউকে গান শুনিয়ে পুডিং কাটলেট খাওয়ায় না, সেরকম মনে হয় না। আমার মামাতো ভাই নগেনদাকে একবার ট্রাম গাড়িতে পাশের লোকটি একটা মস্ত গোলাপ দিয়ে বলেছিল, এটা পেশোয়ারি গোলাপ স্যার, আপনাকে প্রেজেন্ট করলুম। উমা! হাসি হাসি মুখে নগেনদা বিভোর হয়ে পেশোয়ারি গোলাপ শুকছেন। সেই ফাঁকে লোকটা তার পকেট মেরে 200 টাকা শুদ্ধ মানি ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। আপাতত নগেনদার সেই করুণ কাহিনীটাই বারবার মনে পড়ছিল আমার। পিসে মশাই চা বাগানের ম্যানেজার, অবস্থা তার ভালোই, বেশ দেখা গেল। বাড়িটা বেশ জাকালোই, সামনে মস্ত একটা বাগান। গেট পেরিয়ে যেই ঢুকেছি, অমনি দুটো গোলগাল আহ্লাদে চেহারা ছেলে প্রায় মারমার করে তেড়ে এলো আমাদের দিকে। পোকাদা এসছে, পোকাদা এসছে। তপন চৌধুরীর পোকাদা বলে একটা মনোরম নাম আছে, এই তথ্যটি অবগত হয়ে মনটা পুলকিত হলো, এবং ছাড় পোকা কিংবা গুবরে পোকা কোনটার সঙ্গে ওর বেশি সাদৃশ্য, সেটাই আমি বোঝবার চেষ্টা করছিলাম মনে মনে। এমনি সময় তপন হা করে উঠল, আমি নয়, আমি নয়, আমি নয়, ওর কাছে, ওর কাছে, ওকে ধরো, ওকে ধরো। ওর কাছে? কার কাছে? কাকে ধরবে এবং কেনই বা ধরবে? এতগুলো জটিল জিনিস একসঙ্গে অনুধাবন করার আগেই সেই শিশু দুটি তৎক্ষণাৎ আমাকে আক্রমণ করল। একজন আমার পায়ের উপর দাঁড়িয়ে উঠে বাঁ পকেটটাকে হাতড়াতে লাগলো, আর একজন ডান পকেট থেকে টফির ঠোঙাটা বের করে নিয়ে তীর বেগে ছুটে পালালো। প্রথমটি তখন পকেট থেকে রুমাল, চাবি, 2-4 আনা খুচরো পয়সা যা ছিল সব মুঠো মুঠো করে ছুঁড়ে ফেলছিল। আত্মরক্ষার জন্য একটা চর প্রায় তুলে ফেলেছি, এমন সময় আর একজনের হাতের ঠোঙাটা দেখেই সে তাড়া করলো তাকে। পরের অধ্যায়টা আর জানা গেল না, কারণ দুজনেই ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। খানিকক্ষণ হাঁ করে থেকে আমি বললুম, তাহলে এরাই? বিষণ্ণভাবে মাথা নাড়ল তপন। হুম, এরাই, গাবু আর তাবু। ভগবানের স্পেশাল, হ্যাঁ, ও ক্রিয়েশন, হ্যাঁ, ভগবানের স্পেশাল ক্রিয়েশন। হুম। মাটি থেকে রুমাল, চাবি কুড়িয়ে নিয়ে পয়সাগুলো খুঁজতে খুঁজতে বললুম, টফিগুলো হাতে করে দেবার তরস হইল না দেখছি, হ্যাঁ, একটু
ক্ষুধিত বলে মনে হচ্ছিল না। ও ক্ষুধিত? এরা সবসময় ক্ষুধিত থাকে, যাকে বলে মহাবুভুক্ষা। আমার পাঞ্জাবির পকেটটাও একটু ছিঁড়ে দিয়েছে হে। হ্যাঁ, আমার কটা যে ছিঁড়েছে জানো। সরু গোফের ফাঁকে তখন মিটমিট করে হাসলো। বাবা, 12টা। হ্যাঁ, নিদারুণ আতঙ্কে আমি আর্তনাদ করি, বলো কে? শেষ পর্যন্ত ভদ্র পোশাকে ফিরতে পারবো তো? ভগবানকে ডাকো। তার মানে? আমার মাথার চুল খাড়া হয়ে গেল। তুমি কি বলতে চাও? ও যে কি বলতে চায় সেটা আপাতত জানা গেল না, কারণ পারুল পিসিমা এসে পড়লেন। আর তার পিছনে টাকমাথা যে বেটে খাটো ভদ্রলোক গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, ইনিই হলেন পিসেমশাই। গাবু এসেছিল বুঝি? পারুল পিসিমার গোলগাল মুখ থেকে স্বর্গীয় বাৎসল্য উছলে পড়ল যেন। ছেলে দুটোর ভারী মায়ার প্রাণ। লোকজন দেখলে তক্ষুনি ছুটে আসে, আর দেখতে দেখতে আপন করে নেয় ওরা। পিসেমশাই সস্নেহে সংযোজন করলেন। আর পত্রপাঠ পকেট মারে? এইটি বলতে গিয়েও আমাকে সামলে নিতে হলো। তখন পিসিমার দৃষ্টি আমার ওপর গিয়ে পড়ল। তুমি তো সুকুমার। করজোরে বলল, আজ্ঞে। পারুল পিসিমা কিছুক্ষণ মুগ্ধ চোখে আমার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, তোমার আলো ঝলমল সন্ধে বলে একটা গল্প পড়ে আমি রীতিমতন স্তম্ভিত হয়ে গেছি। তুমি লিখেছ মুন্নু মিয়া তখন মনের খুশিতে চৌতালে একখানা দিলরুবা গাইছিল। চৌতালে দিলরুবা গাওয়া যায় এ কথা কে কবে ভেবেছিল? পিসেমশাই বললেন, আর দিলরুবা বলে একটা সুর আছে, এ কথাই বা কে কবে শুনেছে? আমরা জানতুম ওটা একরকম বাজনা। পিসিমা বলেন, ভেবে দেখো আমরা কত কম জানতুম। আর পিসেমশাই বললেন, আরো ভেবে দেখো গল্প লেখকরা আমাদের চাইতে কত বেশি জানেন। আবেগে পিসেমশার টাকটা পর্যন্ত চকচক করতে লাগলো। ওদের এই ভাবনার প্রতিযোগিতায় আমার কিরকম একটা অস্বস্তি লাগলো। প্রায় বলতে যাচ্ছি দিলরুবা এক রকমের জাপানি গজল। পিসেমশাই বাধা দিলেন, বললেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কথা হয়? চলো চলো চলো, ভেতরে চলো। ভেতরে পা বাড়াতে আমার ঠিক সাহস হচ্ছিল না। সেই মায়ার প্রাণ ছেলে দুটির পুনরায় আক্রমণের সম্ভাবনায় শিহরণ জাগছিল সর্বাঙ্গে। কিন্তু এখন তো আর ফেরা যায় না। তাছাড়া তৎক্ষণাৎ হাইটির কথা মনে পড়ে গেল আমার। আর পিসিমার গোলগাল হাসি হাসি মুখখানা দেখে এমনও সন্দেহ হচ্ছিল যে পুডিং কাটলেটের ব্যাপারটা নিহাত মন্দ জমবে না। শুধু তপনকে একবার বললুম, ভাই পোকাদা। হাড়ির মতন মুখ করে তপন বললে, এগোও। তাহলে এগোই। কবিগুরু বলেছেন, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়ো, ইত্যাদি ইত্যাদি। কি রবে আর কি রবে না সেটা এখন জোর করে বলা মুশকিল, কারণ সেই শিশু দুটির আর একবার আবির্ভাব ঘটলে জামাটামা আর আস্ত নিয়ে ফেরা যাবে না। সে ব্যাপারে এখনো নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না। ভাবলাম মনে মনে, এক ঠোঙা টফি ছিল, সেগুলো শেষ করে আসতেও তো একটু সময় লাগবে। পিসিমা আর পিসেমশাই আমাদের ড্রয়িং রুমে নিয়ে এলেন। সোফা চেয়ার এসব কিছু নেই, ঢালাও ফরাস পাতা। সঙ্গীত শিল্পীদের ঘর যেমন হয় ঠিক সেই রকমই।
কোনায় ঠেসান দেওয়া তানপুরা, ফরাসে হারমোনিয়া আর বায়া তবলা। শিশু দুটিকে কাছাকাছি দেখা গেল না। গানের আসরে এসে বিরক্ত করবে না বলে ভরসা হলো আমার। বসো বসো বলে পিসিমাই ধাঁই করে নিজেই আগে বসে পড়লেন এবং তৎক্ষণাৎ হারমোনিয়াম টেনে নিলেন। আর পিসমশাইকেও তবলা বায়ার পাশে আসন নিতে দেখা গেল। তপন আমার কানে কানে বললে, পিসমশাই খুব ভালো তবলছি। অর্থাৎ একজন সঙ্গীত করে আর একজন সঙ্গত, আদর্শ জীবনসঙ্গী একেই বলে। এরই নাম সঙ্গদান। পিসিমা বললেন, মুশকিল কি জানো সুকুমার, দেশে সমাজদান নেই। এত ভালো গান শিখেছি আমি, 22টা মেডেল আছে আমার। ও, আমার মনে পড়ে গেল, তার 3টে টিনের। তবুও শোনাবার লোক পাওয়া যায় না। শহরের লোকগুলো যে এত বেরসিক, কি বলবো তোমায়। এই পোকাটা, তপনের মুখটা বিচ্ছিরি হয়ে গেল। আগে তবু মাঝে মাঝে আসতো, এখন ওর টিকিটাও দেখবার জন্যে। কিন্তু বিদ্যেটা যখন শিখেছি, তখন লোককে না শোনালে কি ভালো লাগে, তুমি বলো? আগে হ্যাঁ, ঠিকই বলেছেন। হারমোনিয়ামের একটা রিড টিপতে টিপতে পিসিমা বললেন, তাহলে চাটা কি এক্ষুনি খাবে, না গান শুনে? অত্যন্ত উৎসাহের সঙ্গে বলতে যাচ্ছিল, মন্দ কি, হয়ে যাক না একটু। কিন্তু পিসেমশাই বাগড়া দিলেন। একটা ছোট্ট হাতুড়ি দিয়ে তবলার কি সব ঠুকছিলেন। বললেন, আরে না 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 না, চায়ের জন্য ব্যস্ত কেন? সুকুমার কি রকম গুমি ছেলে দেখতে পাচ্ছ না? ও চৌতালে দিলরুবা গাইতে পারে। তুচ্ছ চায়ের জন্য ও কি এসেছে এখানে? চা না হলেই বা ওর কি আসে যায়? গানই হচ্ছে ওর আসল কথা। তার টানি তো ও এখানে ছুটে এসেছে। কি সর্বনাশ! চা না হলেই বা কি আসে যায়? এমন বিপজ্জনক সম্ভাবনার জন্য কে তৈরি ছিল? এক ঠোঙা চকলেট, সেটা তো বিনি পয়সায় পাওয়া যায়নি। গাবুটাবুর জন্য নিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। একমাত্র ভরসায় ওই হাই টি, সেটাও বরবাদ হবে নাকি শেষ পর্যন্ত? আমি তপনের কানে কানে কাতর স্বরে বললুম, ভাই পোকাদা। তপন দাঁত খিচিয়ে বললে, শাট আপ। পিসিমা জিজ্ঞাসা করলেন, কি বলছো? কিছু না কিছু না, তপন জানালো। সুকুমার বলছে, চা না হলেও ওর চলবে, গানই ওর আসল। কি বিশ্বাসঘাতক! পোকাদা বলে ডেকেছি বলেই কি এইরকম প্রতিহিংসা নিতে হয়? আমি তারস্বরে প্রতিবাদ করতে যাচ্ছিলুম, কিন্তু তার আগে পিসিমা গান ধরলেন, ভজন। আর পিসেমশাই পত্রপাঠ বায়া তবলাকে আক্রমণ করলেন। গানটান আমার কাছে গ্রিক ভাষার চাইতেও জটিল, কিন্তু মিনিট কয়েক শুনে মনে হলো পিসিমা ভালোই গান, মিষ্টি দরাজ গলা, অনেকদিন ধরেই সাধনা করছেন বোঝা যায়। আর মনে হলো পেট ভরা থাকলে ঘন্টা 2 গান শোনা যাবে, সেটাও আমার পক্ষে নেহাত অসাধ্য ব্যাপার নয়। হাইটির কথা ভুলে গিয়ে আমি একটু জমেই উঠেছি, তালে তালে মাথা নড়ছে আমার। এমন সময় দ্রুত বেগে গাবু ও টাবু অকুস্থলে প্রবেশ করল। ডাকলো, পোকাদা পোকাদা। তখন আগে থেকেই তৈরি হয়েছিল, আমি নয় আমি নয়, এই সুকুমারকে ধর। তার নিজের ভূত দুটিকে পত্রপাঠ আমার দিকে চালান করল সে। কোনটির যে কি নাম কে বলতে পারে। একটি থপাত করে আমার কোলে বসে পড়ল আর অবিলম্বে দুপাশের পকেট সন্ধান করতে লাগলো। দ্বিতীয়টি আমার কাঁধের ওপর দাঁড়ের ময়নার মতো অধিষ্ঠিত হলো
এবং আমার বুক পকেটে হাত ঢুকিয়ে দিল। আর সমস্বরে শোনা গেল, চকোলেট চকোলেট। এখন নেই, পরে কিনে দেব। ফলে কোলেরটি আরো ভালো করে গদিয়ান হয়ে বসলো এবং কাঁধেরটি বেশ শক্ত হাতে আমার চুলগুলো আঁকড়ে ধরল। খুব আরাম বোধ করি লাগলো না, বলাই বাহুল্য। আছে, চকোলেট আছে, তুমি লুকিয়ে রেখেছো, বলে একজন আবার দু পকেটের সর্বস্ব চারিদিকে ছড়িয়ে ফেলতে লাগলো। আর সিগারেটের প্যাকেটটা বেরোবা মাত্রই বিদ্যুৎ গতিতে সেটাকে হাতিয়ে ফেলল তপন। দ্বিতীয়বার আমার কাঁধের ময়ূর সিংহাসনে আসীন থেকেই টপ করে চশমা জোড়াটা খুলে নিল। আহা হা হা, কি করছো? চশমা দাও, চশমা দাও। পারুল পিসিমা বিভোর হয়ে গান গাইছেন। এসব তুচ্ছ ব্যাপার তিনি যেন দেখতেই পেলেন না। পিসেমশাই তবলা বাজাতে বাজাতে এক ঝলক মধুর হাসি হাসলেন আমার দিকে, অর্থাৎ যেন বলতে চাইলেন, তোমাকে কত ভালোবাসে দেখে নাও একবার। চশমা দাও বলছি, চকলেট দাও তবে, বলে আমার বাঁ কানে কুটুস করে চিমটি কাটল। আর একজন এবার দাঁড়িয়ে পড়ল, পা ভর্তি ধুলো। আমার জামা কাপড় তছনছ করে দিয়ে ধাঁই করে নাকের নিচে খামচি দিল, দিয়ে বললে, এই তোমার গোপ নেই কেন? কন্ধে আসন করে যিনি বসেছেন ছট করে পকেটের ফাউন্টেন পেনটা তুলে নিয়ে বললে, জানিস ও গোপ দুটো ছেলে খেয়ে নিয়েছে। দুটি নন্দনের শিশু পরম পুলকে হেসে উঠল। এমনকি পিসেমশাই পর্যন্ত মিটমিট করে হাসলেন তাই শুনে। বাৎসল্য রসে চোখ দুটি তার চিকচিক করতে লাগলো। কংস অত্যন্ত খারাপ লোক ছিলেন। তিনি পত্রপাঠ ভাগ্নেদের সংহার করে বসতেন। কিন্তু এই বালক দুটির জন্য একটি কংস মামা জন্মগ্রহণ করলে কি খুব বেশি অন্যায় হবে? কাঁধের শিশুটিকে প্রাণপণে নামাবার চেষ্টা করতে করতে এইসব বীভৎস এবং অন্যায় চিন্তা আমাকে পেয়ে বসতে লাগলো। কিন্তু এদের কোনো কংস মামাই জন্মায়নি। কাঁধের ভূত যে ইচ্ছে করলেই নামানো যায় না, সেটা বুঝতেও আর আমার দেরি হলো না। আবার চুলের মুঠিতে আরো শক্ত টান পড়ল। দ্বিতীয় শিশুটি প্রথমটির হাত থেকে আমার চশমা জোড়া সংগ্রহ করে ফেলল। আর আমার ঘাড়ের ওপর কেউ পিন দিয়ে আছড়াচ্ছে বলে মনে হলো আমার। অনুমান করা গেল আমারই কলম দিয়ে বোধহয় কিছু লেখা হচ্ছে ওখানে। কিন্তু ঘাটটা তো আর বিদ্যাচর্চার জায়গা না। এই কথাটা কিছুতেই বোঝানো গেল না। করুণ সুরে বললুম, ভাই তপন, আমি তো গোড়াতেই বলেছিলুম। বলেছিলে বটে, কিন্তু একজোড়া মহিরাবণ যে আমার জন্য অপেক্ষা করে আছে, ঘুণাক্ষরে তো তা আমাকে আভাস দাওনি। তাহলে কি কেউ আসতো এবারে ত্রিসীমানায়? এতক্ষণে কোনো রহস্য আর আমার জানা বাকি রইল না। পিসিমা ভালোই গান গায়, তবু যেন এত লোকে গান শুনতে আসে না, এমনকি হাইটের লেভেলও নয়। সেইটাই হাড়ে হাড়ে আমার বোধগম্য হলো। পারুল পিসিমার ভজন শেষ হলো। একবার তার বংশধরদের দিকে চেয়ে দেখলেন। ঘাড়ে উঠছো কেন টাবু? নামো, ছি, নামো। উত্তরে আমার স্কন্ধ দেশের উপর থেকে কিচ বলে শব্দ হলো একটা। অনুমান করলুম তাবু ভেঙচি কাটল। আর পিসেমশাই তেমনি মধুর হেসে বললেন, দেখেছ আসবার সঙ্গে সঙ্গে কি রকম ন্যাওটা হয়ে উঠেছে ওর। ওদের খুব মায়ের প্রাণ। আর বলেই চোখ বুজে কীর্তন ধরলেন। আমার নাভিশ্বাস উঠবে বলে মনে হলো। ঘাড়ের ওপর কলম দিয়ে সমানে বিদ্যা চর্চা হয়ে যাচ্ছে। একজন আমার নাকটাকে সমানে খিমচে চলেছে, আর ক্রমাগত শুনতে পাচ্ছি, শিগগির চকলেট দাও, শিগগির দাও বলছি, দাও। পিসিমা গাইছেন, মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। আমার মন বলছে, মারিব মারিব আমি, নিশ্চয়ই মারিব।
কিন্তু মারবার জো কি? পিসিমা চোখ বুজে আছেন বটে, কিন্তু পিসমশাই ঠিক লক্ষ্য করছেন আমাকে আর তার শিশু দুটিকে। যেন নিজের টিকিট কেনো, মালের উপর নজর রাখো। রেল কোম্পানির সেই আশ্চর্য বাণীটি তিনি মর্মে মর্মে বুঝেছেন বলেই মনে হলো। ভাবলুম এইবারে ধৈর্যটির মতন উঠে দাঁড়াই, যা হোক একটা প্রলয়কাণ্ড ঘটে যাক। ঠিক তখন দৈববাণীর মতো তপনের কণ্ঠস্বর শোনা গেল, চলে আয় টাবু গাবু, তোদের চকলেট কিনে দিই। কিচ! আমার কাঁধে আনন্দধ্বনি উঠল। এক লাফে নেমে পড়ল টাবু। কলমটা কোলের উপর খসে পড়ল, আর সঙ্গে সঙ্গে এক ছোপ কালি লাগলো আমার কাপড়ে। আর গাবু আমার চশমাটা ছুঁড়ে ফেলে দিয়ে তৎক্ষণাৎ তপনকে অনুসরণ করলো। মুক্তি হলো, কিন্তু ততক্ষণে আমি বিধ্বস্ত, বিচূর্ণিত, এক কথায় প্রায় নিহত। জামা কাপড়ের যা অবস্থা তা বর্ণনার বাইরে। নাকে মুখে গালে জ্বালাময়ী অনুভূতি। কলমটা দিয়ে আর লেখা যাবে কিনা সন্দেহ। চশমাটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। পিসিমা গাইছেন, মরিলে ঝুলায় রেখো তমালেরই ডালে। আমি ভাবছি জীবিত অবস্থাও কাউকে ঝোলানো যদি যায়, এই মুহূর্তে ঝোলানো উচিত। কতক্ষণ কাটলো জানি না, বোধহয় মিনিট পাঁচেক বজ্রাহত হয়ে বসে আছি। আর সেই ফাঁকে পিসিমা আর একখানা কীর্তন ধরেছেন। ঠিক তখন দরজার বাইরে দুটি কচি গলায় হাড়ে গোছে হাঁক উঠল এবং আমার হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দিয়ে আবার দুই মহিলামণ এসে প্রবেশ করল। এবার শিশুপাল বধ করবো নির্ঘাত। একটা চর তুলে আমি তৈরি হয়ে গেলাম। কিন্তু এবার যা ঘটলো তা সম্পূর্ণ অভাবিত। দুই শিশুর হাতে দুটি ছোট ছোট পেন নাইফ চিকচিক করে উঠল। একজন চোখের পলকে হারমোনিয়ামের বেলুটি ফাঁসিয়ে দিলে, আর একজনের অস্ত্রাঘাতে বিকট আওয়াজ করে তবলার চামড়া দুভাগ হয়ে গেল। পারুল পিসিমা আর্তনাদ করলেন, আর পিসেমশাই কয়েক সেকেন্ড বজ্রাহত হয়ে বসে রইলেন। চোখ ভরা বাৎসল্য স্নেহ এক মুহূর্তে নিদারুণ জিজ্ঞাসায় পরিণত হলো। দুটি সন্তানের কান ধরে বেড়াল ছানার মতো শূন্যে তুলে দিলেন। দাঁতে দাঁতে ঘষে বললেন, লক্ষ্মী ছড়া বাঁদর, আজ তোদের আমি দেখাচ্ছি। আর তপন আমার কানে কানে বললে, সুকুমার কুইক। কিসের কুইক? কোথায় কুইক? কিছু বলবার দরকারই ছিল না। দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরোলো। দূর থেকে চটাস চটাস করে যত চাটির আওয়াজ আসছে, পিসেমশাই নিশ্চয়ই দুটি নতুন বায়া তবলায় হাত পাকাচ্ছেন। রাস্তায় এসে সেই অবস্থাতেই একটা রিকশায় লাফিয়ে উঠলাম আমরা। মিনিট তিনেক গেল দম ফিরে পেতে। উফ! তারপর তপন বললে, ভেন্ডেটা 2 বছর ধরে লাইফটা হেল করে দিয়েছিল। আজ বাইরে নিয়ে গিয়ে দুখানা ছুরি কিনে দিয়েছি, বলেছি হারমোনিয়াম মরুকে। আর ওই তবলার যে অত মিঠে আওয়াজ বেড়ে গেল জানিস জানিস না? ওর ভিতরে অনেক চকলেট আর লজেন্স লুকানো আছে তো, এই জন্যই তো মিষ্টি আওয়াজ। ব্যাস, তাই তারপরে ব্যাস, হাইটি জুটলো না ঠিকই, কিন্তু প্রাণটা যে অন্তত বেঁচে গেল, এই কৃতজ্ঞতাতেই তপনের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা আমি আর ফেরত চাইতে পারলাম না। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার গল্পে নতুন শ্রোতা বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা
অন করে রাখবেন।